তানভীর শুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়। তারপর মাথায় হাত বুলোতে থাকে আর বলে ওঠে তানভীর, মন খারাপ করো না পরি, আমি আছি তো। শুভা প্রতি উত্তরে বলে ওঠে, আমার একটা ফোন লাগবে তানভীর। হঠাৎ ফোনের আবদার করে বসে শুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে তানভীর সেটা বুঝতে পারে না। তাই বলে ওঠে, আমার ফোনই ব্যবহার করো তুমি। শুভা বলে ওঠে, না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তানভীর শুভার কথা শুনে গলে যায় আর বলে ওঠে, তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতেও পারি আমি পরি। কথাটা বলেই তানভীর শুভার গালে কিস করে দেয়। তারপর বলে ওঠে শুভার উদ্দেশ্যে, চলো বাড়ি চলো। সকালে মৃদু রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে, হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজে ঘেরা রাস্তায় ধরে সাইকেল চালাচ্ছে শুভা। তার পরনে রয়েছে একটি শর্ট গাউন, গাউনটি নড়ে উঠছে হাওয়ায়, চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ প্রায় 1 মাস 15 দিন হলো শুভা সুইজারল্যান্ডে এসেছে। এই 1.5 মাসে শুভা প্রতিদিন বিকেল বেলায় অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে যেন আবিষ্কার করেছে শুভা। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে শুভা। তাকে থামানোর জন্য কেউ নেই। তানভীর নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। কারণ তানভীরের হাত থেকে পালানো এতটাও সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধ হয়েছিল নিজেকে তানভীরের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5টার কাছাকাছি। প্রতিদিনের মতো শুভা চার্চে চলে যায় ফাদারের সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে এসে শুভা তৃতীয় ভালো বন্ধু হয়ে যায় ফাদার, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীতের পোশাক না পরে যাওয়ার জন্য। অবশ্য এখানে খুব একটা শীত নেই, বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজে সমাহরে। শুভা চার্জে এসেই বলে ওঠে, গুড মর্নিং ফাদার। ফাদার প্রতি উত্তরে বলে ওঠে, গুড ইভিনিং মাই চাইল্ড কাম। ফাদার ইশারা করে শুভাকে ভেতরে এসে বসতে বলে। চার্চের প্রার্থনার শেষে যখন সবাই চলে যায় তখন শুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খুশ গল্পে মেতে ওঠে। অবশ্য শুভা একা নয়, তার ফুফাতো ভাই রকি ও ফুফাতো বোন রোজ আসে তার সাথে প্রতিদিন। তারা সুইজারল্যান্ডের অংশ, অর্থাৎ বংশভূত নাগরিক এখানকার। শুভা আর ফাদার কথা বলছিল, ঠিক তখনই শুভার চোখে মুখে আয়নায় ঝলকানি লাগে। শুভা খুব বিরক্ত নিয়ে তাকায় সেদিকে। এটাতে অভ্যস্ত শুভা এখন, কারণ তার ফুফাতো ভাই রিক এই চার্চে এলেই ফাদার তাকে খুব জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয় একদমই। তাই সে আয়না দিয়ে শুভাকে ডাকে। শুভা এবার ফাদারের দিকে তাকায় আর বলে ওঠে ফাদারকে, ফাদার আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে শুভাকে যাওয়ার জন্য। শুভাও তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে এসে দাঁড়ায়। শুভা বেশ বিরক্ত হয়ে জোরে ধমক দিয়ে বলে ওঠে, থাপ্পড় একটাও মাটিতে পড়বে না, বাঁদর কোথাকার। রিক তখন প্রতি উত্তরে বলে ওঠে, ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়া অনেক ভালো। কথাটা শুনে শুভা একটা থাপ্পড় মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। শুভা তখন বলে ওঠে যেতে যেতে, রোজ কোথায় রিক? প্রতি উত্তরে রিক বলে ওঠে, আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। শুভা বলে ওঠে প্রতি উত্তরে, ইউ স্টুডেন্ট লেট হার গো অ্যালোন। রিক বেশ ভেঙচি কেটেই বলে ওঠে, মাদার বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না আবার, ইউ আর গেটিং লেট। শুভা আর কোনো প্রতি উত্তর করলো না। রিককে কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনই ঘাড়তেরার স্বভাবের। রিক আর শুভা আর্ট ক্লাসে একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। শুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। শুভাও এদিকে ভয়ে ভয়ে পিছাতে থাকে আর বারবার পেছন দিকে তাকাতে থাকে, কিন্তু না, তেমন কাউকেই দেখতে পায় না। কিন্তু কিছুটা দূরে একটা দামি গাড়ি দেখতে পাওয়া যায়। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে শুভা। হয়তো সেখান থেকেই পারফিউমের ঘ্রাণটি এখানে আসছে। শুভা মনে মনে বলে ওঠে, এই ব্র্যান্ডের পারফিউম শুধু তানভীর ব্যবহার করবে এটা তো জরুরি নয়। শুভা সব থেকে বেশি অবাক হয় গাড়িটির ঠিক সামনে বরাবর আইক্যান কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। রিক তখন বলে ওঠে, দেখছিস সিস্টার, কত দামি ব্র্যান্ডের গাড়ি। শুভা কিছু না বলে শুধু ঘাড়ওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তানভীর না হয়। এদিকে রিক বলে ওঠে আবার, সিস্টার। রিক শুভাকে হালকা ধাক্কা দেয়। শুভাও কিছু না বলে রিকের হাত ধরে তাকে নিয়ে ভিতরে চলে যায়। রিক বলে ওঠে, তুই এত ঘামছিস কেন সিস্টার? শুভা তখন বলে ওঠে, কই কই না তো কিছু না।
রিক তখন প্রতি উত্তরে আবার বলে ওঠে, আবারও কি তানভীরের স্বপ্ন দেখেছিস? তানভীরের নাম শুনতেই শুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত শুভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তানভীরকে ধোঁকা দিয়ে এসেছে, তানভীর যে তাকে কোনোদিনও মাফ করবে না এটা সে জানে। তানভীরের নাম শুনতেই শুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তানভীরের হাত থেকে রক্ষা পেয়েছিল 1.5 মাস আগে। তানভীর বলে ওঠে, চলো শুভা, বাড়ি চলো। তানভীর শুভাকে কোলে তুলে নেয়। শুভাও তানভীরের গলা চেপে ধরে। শুভা বলে ওঠে, আস্তে তানভীর, আমার পেট ব্যথা করছে। তানভীর বলে ওঠে, কি হয়েছে বউ? তোমার পেট ব্যথা করছে কেন হঠাৎ? ডাক্তার কি বলেছে? তখন শুভা আমতা আমতা করে বলে ওঠে, আসলে গার্লস প্রবলেম। তানভীর তখন বলে ওঠে, মানে আজকেও আমার হালাল হওয়া হলো না। শুভা নিজের দৃষ্টি মাটিতে রাখে আর বলে ওঠে তানভীরকে, সরি তানভীর। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এতে সরি বলার কিছুই নেই পরি। তোমরা মায়ের জাত, এটার মাধ্যমেই তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত এই কদিনে মেয়েদের ছুটি দেওয়া উচিত। তখন শুভা প্রতি উত্তরে বলে ওঠে, সরকার তো আপনার আব্বাজান নিজেই। তানভীর শুভার কথা শুনে হেসে দেয় আর বলে ওঠে, আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে শুভা। কথাগুলো বলতে বলতে তানভীর শুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর শুভাকে নিজের কোলে বসায়। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলে ওঠে তানভীর, কাকা গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তানভীরের নির্দেশ মতো গাড়ি এতটাই ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলও ওভারটেক করবে গাড়িটাকে। এরকম কাণ্ড দেখে শুভা খুবই বিরক্ত হয় তানভীরের উপর। এরকম কাণ্ড দেখে শুভা রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে আর হাঁটতে লাগে। তখন তানভীর বলে ওঠে, বউ এভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? শুভা রেগে মেগে বলে ওঠে তানভীরকে, পিরিয়ড হয়েছে তানভীর, প্রেগনেন্ট না আমি। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, তাতে কি? এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করব না তো কি? শুভা বলে ওঠে, তাই বলে গরু গাড়ির মতো গাড়ি চালাতে হবে? শুভা খুব রেগে হাঁটা শুরু করে। তানভীরও তার পিছু নেয়। তানভীর বলে ওঠে, আরে বউ এই সময় এভাবে হাঁটা ঠিক না। শুভা এবার দাঁত কিরমির করে তানভীরকে বলে ওঠে, আরে ভাই আমি প্রেগনেন্ট না। কিন্তু কে শোনে কার কথা? তানভীর কোনো কথা না বলেই শুভাকে নিজের কাঁধে তুলে নেয়। এই দৃশ্যটা দেখে তার পঞ্চপাণ্ডব জিপে বসে। তখন মানিক বলে ওঠে, আজকে যদি একটা বউ থাকতো রে, কোলে নিয়েই ঘুরতাম। সাকিব তখন প্রতি উত্তরে বলে ওঠে, তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ, মানুষের শখ কম নয়। তখন মাহির চিৎকার করে বলে ওঠে, এই তোরা চুপ কর, দেখ ভাই ভাবিরে কাঁদে নিচ্ছে, শিওর আছাড় মারবো। কথাটা শুনেই একে অপরের দিকে তাকায়। তারপর তাড়াতাড়ি জিপ থেকে নেমে তানভীরের সামনে দাঁড়ায় আর তানভীরকে বলে ওঠে, ভাই আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আছাড় মারতে পারবেন না। তানভীর ফুকুচকে জিজ্ঞাসা করে, কি সমস্যা তোদের? তানভীর হতাশ হয়ে বলে ওঠে উপরের দিকে তাকিয়ে, হে খোদা আমাকে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতেছি তোমার কাছে। এদিকে তানভীরের কথা শুনে তারা বুঝে যায় আজকে তাদের চিন্তায় ভুল হয়েছে। তাই ভালো ছেলের মতো 5 জনই দৌড়ে জিপে বসে পড়ে আর তানভীর শুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা শুভা তানভীরের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তানভীরের মুখ সবসময় চলছিল। বাড়ি এসে তানভীর শুভাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তানভীর তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তানভীরের আব্বাজান তো বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তানভীর একটু আধটু অভদ্র হয়েই চলে। শুভাকে বসিয়ে তানভীর নিচে নেমে পড়ে দ্রুত। তারপর 20 মিনিটের মাথায় গরম গরম খাবার নিয়ে উপরে আসে তানভীর। তানভীর রুমে এসে দেখে শুভা ফ্রেশ হয়ে বসেছে। তানভীর টি টেবিলে খাবার রেখে শুভার পাশে বসে পড়ে। তারপর হুট করে ওয়াটার ব্যাগ শুভার পেটে ধরে। তা দেখে শুভা বলে ওঠে, আমি করছি, আমাকে দাও। তানভীর তখন বলে ওঠে, না পড়ি, আমাকেই করতে দাও। বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যে পুরুষ নিজের বউয়ের সেবা করতে পারে না সে জীবনেও কোনো উন্নতি করতে পারে না। তানভীরের কথা শুনে শুভা হেসে ফেলে। তখন তানভীরও শুভার গালে কপালে চুমু খায় আর বলে ওঠে, জানো পড়ি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করছে। শুভা শুধু তানভীরের কথা শুনে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে। ভয়ঙ্কর তানভীরকে তো সবাই চিনে, কিন্তু আজকে তানভীর শুভার সামনে বসে আছে, আজকে শুভার স্বামী হয়ে। তানভীর বলে ওঠে আবার, তোমাকে দেখলেই না আমার বউ বউ ফিলিং আসতো।
তানভীরের বউ। কথাটা বলেই তানভীর সুভার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে তানভীর বলে ওঠে, আমাকে ঠকাইও না পরি, মরে যাব তোমাকে ছাড়া। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে তানভীরের কথা শুনে। সুভা বলে ওঠে, ঠকাবো না তানভীর। পরিশেষে তানভীর সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তারপর তানভীর ডিনারের জন্য নিচে চলে যায়। এদিকে তামিম সরকার তানভীরের জন্য অপেক্ষা করে। রাতে ছেলেকে ছাড়া খুবই কমই খাবার খেয়েছেন। অপরদিকে তানভীর নিচে চলে আসতেই সুভা উঠে বসে। তারপর তানভীরের ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ ফোন নিয়ে ব্যবহার করে আবার ফোনটা রেখে শুয়ে পড়ে। তানভীর উপরে এসে দেখে সুভা হাত পা কুকড়িয়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ইদানিং ধ্যান খুবই কম রাখে, তাই তানভীর সুভার শরীরে কমফর্ট দিয়ে দেয়। তারপর নিজে ফ্রেশ হয়ে সুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তানভীর সুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। তানভীর গভীর ঘুমে মগ্ন হতেই সুভার চোখ খুলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরের দিন সকালে তানভীর সুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কারণ এমপি নির্বাচন হতে আর মাত্র 2 দিন বাকি। তানভীরের ব্যস্ততা যেন শেষই নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তানভীর ঠিকই সুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তানভীর। একটু পর পর ভিডিও কল করতে থাকে, যেন সুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট। এদিকে ব্যস্ততায় তানভীর 1-2 দিন রাতে বাইরেই থেকেছে, কিন্তু সুভাকে 1 ঘন্টা পর পর কল দিতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3 নভেম্বর, এমপি নির্বাচনে সেই বিশেষ দিন, যেদিন তানভীর আবার আশিনগরে এমপি নির্বাচিত হবে। তাই তানভীর বাড়ি চলে আসে সুভাকে দেখার জন্য। সুভার কাছে আসতেই তানভীর বলে ওঠে সুভাকে, আজকে সারাদিন আমি বিজি থাকবো সুভা, একদম রাতের দিকে বাড়ি ফিরবো, ততক্ষণ নিজের খেয়াল রাখবা কেমন? প্রতি উত্তরে সুভাও মাথা নেড়ে সাই জানায়, বলে ওঠে, পারবো আমি তানভীর। তানভীর সুভার উদ্দেশ্যে বলে ওঠে, জয়ী হলে কিন্তু গিফট হিসেবে তোমাকেই লাগবে আমার সারা রাত। সুভাও মাথা নেড়ে সম্মতি জানায়। তানভীর আবার সুভাকে বলে ওঠে, বেশি করে খাওয়া দাওয়া করো কিন্তু সারাদিন, রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। কথাটা বলেই তানভীর সুভার গালে চুমু দিয়ে চলে যায়, আর সুভাও অনেক সাবধানে যেতে বলে। তানভীর চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আয়েশা বেগমের কাছে চলে যায়, নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে আয়েশা বেগমের কাছে। আয়েশা বেগমও শুরুতে প্রথমে না করলেও সুভার জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10:45। বিপুল ভোটে তানভীরের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। তানভীর আর তার আব্বাজান তখন একসাথেই ছিল, সবাই আনন্দে উল্লাসে মেতে ওঠে আর তার পঞ্চপাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তানভীর সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তাই তানভীর সুভার সবগুলো ফোনে কল দিতে থাকে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তানভীর আয়েশা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তাই তানভীর আর কোনো কিছু না ভেবে কিছুক্ষণ বাইরে থেকে যায়। তারপর রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার খুবই মনটা খারাপ, এতদিন পর বাড়ি গেছে, হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেঁকে ধরে বসেছে। তানভীর এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা কেউ খুলে না। তারা একটু জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। তানভীর তখন ভিতরে প্রবেশ করে ডেকে ওঠে সুভাকে, সুভা, কই তুমি? তোমার স্বামী নিতে আসছে। সুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা তার মনেই রাখে না, শয়তান ঝেমড়ি একটা। কথাগুলো বলতে বলতে তানভীর সোজা সুভার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তানভীর সুভাকে কোথাও পায় না। তারপর তানভীরের হঠাৎ নজরে যায় খাটের উপর একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে একটা বক্স। তানভীর বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো, যেটা বক্সে রাখা। তা দেখে তানভীরের মুখ গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটি হাতে তুলে নেয়। খুব জোরে জোরে হাসতে থাকে তানভীর। তানভীরের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। তানভীর জোরে জোরে বলে ওঠে, সে আমার হয়েও হইল না রে। তারপর তানভীর মুখটা শক্ত করে নিজের কালো চশমাটা পরে ফেলে। তারপর তার লোকেদের একটা ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে, আর সুভাদের বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। তারপর ওই অবস্থায় জ্বলন্ত সিগারেট কেরোসিনে ফেলে দেয় তানভীর। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। তারপর তানভীর তার লোকেদের অর্ডার দেয়, পুরো শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে, আমিও দেখি বেইমানি নারীর দৌড় কত দূর। কথাটা বলেই তানভীর তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুভার মূর্তি ভাঙতে থাকে। তানভীর ভেবেছিল আজকে সুভাকে একটা সারপ্রাইজ দিবে,
কিন্তু শোভা তানভীরকে এমন সারপ্রাইজ দিল যে তানভীর সোজা তার মূর্তি ভেঙে ফেললো। তখন পেছন থেকে তামিম সরকার ডেকে ওঠে। তানভীর আব্বাজানের ডাক শুনে তানভীর থেমে যায়।